আমরা আজকে আবার তোমাদের ইতিহাস ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। সুলতানি আমলের যে আলোচনা আমরা করছিলাম, তুগলক বংশের আলোচনা চলছিল, সেইখান থেকে আমরা আমাদের আলোচনা আবার শুরু করব। এই দেখো, তুগলক বংশ। আমরা গতদিন মোহাম্মদ বিন তুগলকের কথা বলেছি, যার কিছু সিদ্ধান্ত সেগুলো নিয়েও আমরা আলোচনা করেছি। তার পরবর্তী শাসক ফিরোজ শাহ তুগলক 1351 থেকে 88 এই সময়টায় তিনি শাসন কার্য করেছিলেন। তার শাসনকালে সেই সময় যুদ্ধবিগ্রহ যেমন ঘটেছিল প্রচুর, তেমনি তিনি কিছু জনকল্যাণকর কাজ করেছিলেন। এই বিষয়গুলো অনেক বিস্তারিত আলোচনা আছে, কিন্তু আমাদের পাঠ্যাংশে সেগুলো অবকাশ নেই। তিনি আর একটা কাজ করেছিলেন, দেখো এখানে লেখা আছে 1,80,000 দাস, কৃতদাস ছিল তার। তিনি চাইতেন সবাই তার অনুগত থাকবে, সবাই তার কথা শুনে চলবে। এই জন্যে তিনি কি করলেন, এই দাসেদের জন্য আলাদা একটা দপ্তর খুলেছিলেন। এরা নিরাপত্তার ক্ষেত্র, কারখানায় কাজ করত, তাদেরকে আবার বেতনও দেওয়া হতো। এইরকমভাবে তিনি একটি অনুগত বাহিনী গড়ে তুললেন। এই হচ্ছে তুগলক বংশের। এর পরে কিন্তু আরো শাসক আছে, সেগুলো আমাদের আলোচ্য নয়। এবারে দেখো, সুলতানি আমলের পরবর্তী এখনো দুটো বংশ আছে, যে সৈয়দ এবং লোদি বংশ। দুটোকে একসঙ্গে লিখেছি, তাদের কিছু কমন কথা আছে, তাই আমরা লিখেছি। এদের সময়কাল 1414 থেকে 1526। দিল্লির সুলতানিতে যখন এই দুটো বংশ রাজত্ব করছিল, তখন সুলতানির আকার অনেক ছোট হয়ে যায়। কখন একটা সাম্রাজ্যের আকার ছোট হয়ে যায়? যখন সেই শাসকেরা দুর্বল হয়ে পড়ে। জৌনপুর, গুজরাট, মালওয়া, বাংলায় স্বাধীন সুলতানি রাজ্য গড়ে উঠেছিল। মানে তাদের যে একচ্ছত্র আধিপত্য, সেটা যেন কোথাও খর্ব হচ্ছিল। রাজপুতানার মেওয়ার ও আলোয়ার এবং দোয়াবের হিন্দু শাসকেরা সুলতানি শাসনকে ব্যতিব্যস্ত করে তুলেছিল। দেখতেই পাচ্ছ, বিভিন্ন জায়গায় সুলতানের যে কর্তৃত্ব, সেটা কেউ মানতে চাইছে না, সেই বিষয়টা আমরা দেখতে পাচ্ছি। আবার দেখো, কাশ্মীর, সেখানেও স্বাধীন রাজ্যের একটা আত্মপ্রকাশ করছিল। এই যে বিষয়গুলো, জৌনপুর, গুজরাট, মালওয়া, বাংলা, এই যে মেওয়ার, আলোয়ার, চলো আমরা এবার এটা মানচিত্রে দেখে নিই। তোমাদের পাঠ্যপুস্তকে 52 পাতায় যে মানচিত্রটা আছে, সেখান থেকে দেখো আমরা দেখে নিতে পারি। আমরা যে বললাম, জৌনপুর, গুজরাট, মালওয়া, বাংলায় স্বাধীন সুলতানি রাজ্য গড়ে উঠছিল। তোমরা এই দেখো, এখানে আছে গুজরাট, মালওয়া, এই যে বাংলা, আর এইরকম জায়গায়, মোটামুটি এইরকম জায়গায় জৌনপুর হবে। এরা স্বাধীনভাবে নিজেদের রাজ্য গঠন করতে চাইছিল। তারপরে আমরা কি বললাম, রাজপুতানার মেওয়ার। এই দেখো, এখানটায় মেওয়ার রয়েছে। আলোয়ার, দোয়াব, দোয়াব মানে এই যে পাঞ্জাবের এই অংশটা, আলোয়ার মানে এই যে এই কালি যেটা আছে, এই সব অঞ্চলগুলোতেও একটা শাসকেরা সুলতানি শাসনকে ব্যতিব্যস্ত করে তুলছিল। আর কাশ্মীর তো তোমরা চেনোই, একদম আমাদের উত্তর দিকে যে অংশ, তারাও স্বাধীন রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করতে চাইছিল। এই যে আমরা সৈয়দ এবং লোদি বংশকে একসঙ্গে জুড়েছিলাম দুটোকে বোঝানোর জন্য। এবার দেখো, সৈয়দ বংশের যারা শাসক ছিলেন তাদের আমি এখানে নাম লিখেছি, কিন্তু আমাদের তার মধ্যে প্রতিষ্ঠাতা ছিলেন খিজির খান। আমরা এইখানে এই খিজির খান সম্বন্ধে বা খিজির খাঁ সম্বন্ধে কিছুটা আলোচনা করব। সৈয়দ বংশের টোটাল রাজত্বটা ছিল 1414 থেকে 1451, আর যিনি প্রতিষ্ঠাতা ছিলেন খিজির খান, তিনি 1414 থেকে 21 সাল অবধি ছিলেন। ইনি নিজে কিন্তু সুলতানি উপাধি নেননি। এই যে খিজির খান, ইনি সুলতানি উপাধি নেন। তিনি কি করলেন, একদিকে তিনি তুর্ক মঙ্গল শাসকদের প্রতি আনুগত্য দেখিয়েছিলেন,
একদিকে তিনি তুর্ক মঙ্গল শাসকদের প্রতি আনুগত্য দেখিয়েছিলেন, আবার অন্যদিকে দেখো যিনি ওদের প্রতি আনুগত্য দেখালেন তিনি আবার কি করলেন, তার পূর্ববর্তী যে তুগলক শাসক ছিলেন সেই শাসকদের যে মুদ্রা সেখানকার তাদের ছবি রয়েছে সেটাকে তিনি চালু রাখলেন। মধ্যযুগের ভারতের ইতিহাসে এইরকম শাসকের দৃষ্টান্ত বিরল, যিনি একই সঙ্গে তার পূর্বসূরির যে নিদর্শন সেগুলোকেও মেনে চলেছেন, আবার যারা তুর্ক আফগান আছেন তাদের আনুগত্যও মেনে চলেছেন। এবারে আমরা চলে যাই পরবর্তী শেষ, যেটা লোদি বংশে। চলো, তোমরা দেখো দেখতে পাচ্ছ লোদি বংশ 1451 থেকে 1526। এই সময় কিন্তু কিছুটা হলেও সুলতানদের ক্ষমতা বৃদ্ধি পেয়েছিল, এটা মনে রাখতে হবে। আবার এই যে এটা প্রতিষ্ঠা কে করেছিলেন, বহলুল লোদি এর প্রতিষ্ঠা করেছিলেন। তো মোটামুটি ভাবে দেখো বহলুল লোদি, সিকান্দার লোদি, ইব্রাহিম লোদি, এই তিনজনের নাম আমরা পাচ্ছি। এই বহলুল লোদি তিনি আফগান রীতিনীতি মেনে অন্যান্য আফগান সর্দারদের সঙ্গে আসন ভাগ করে নিয়েছিলেন, একটা সমঝোতার মধ্যে দিয়ে চলতে চেয়েছিলেন। এবং তিনি কিন্তু ক্ষমতা প্রতিষ্ঠা করার জন্য পাশের যে জৌনপুর একটু আগে আমরা উল্লেখ করছিলাম সেই রাজ্যটিও দখল করে নিয়েছিলেন, অর্থাৎ তার শক্তি বৃদ্ধির যে ব্যাপারটা সেটাও তার মধ্যে ছিল। এবারে দেখো এই যে বহরুল লোদি, তার পরবর্তী শাসক হচ্ছেন সিকান্দার লোদি। বহরুল লোদি কি করেছিলেন, তিনি আফগান রীতিনীতি মেনে আফগান সর্দারদের সঙ্গে একটা সমঝোতা করেছিলেন। সিকান্দার লোদি কিন্তু সেটা করলেন না, তিনি কোনো আপোষের মধ্যে যেতে চাইলেন না। তার বক্তব্য ছিল যে শাসক হবে সুপ্রিম, সার্বভৌম ক্ষমতার অধিকারী, সবাই তার অধীনে থাকবে। তাই তিনি সেই ব্যাপারটাকে স্বীকার করলেন না। সার্বভৌম বলতে বোঝায় কি বলতো, রাষ্ট্রে যার উপর দিয়ে আর কোনো ক্ষমতা নেই, সমস্ত সিদ্ধান্ত তিনি নিতে পারবেন। এর পরবর্তী শাসক হচ্ছেন ইব্রাহিম লোদি। আমরা শুরু করেছিলাম সেই যে 1206 থেকে 1526, তোমাদের হয়তো মনে আছে সুলতানি আমল। দেখো 1526-এর কাছাকাছি আমরা এসে গেছি ইব্রাহিম লোদি। খুব সংক্ষেপে বলতে হচ্ছে, এই ইব্রাহিম লোদির সময়, লোদি বংশের আরো অনেক কথা ছিল সেগুলো আমরা আলোচনা করতে পারছি না। ইব্রাহিম লোদির সময় যখন তিনি শাসক ছিলেন সেই সময় ভারতবর্ষে আর এক বিদেশি শাসকের আগমন ঘটেছিল। তার কিভাবে আগমন ঘটলো, তার কোথায় জন্ম, তিনি কোথাকার শাসক ছিলেন, সেগুলো পরবর্তী চ্যাপ্টারে তুমি তোমরা জানতে পারবে। তবু বলে রাখি, তিনি হচ্ছেন বাবর। সংক্ষেপে বলি বাবর। বলা যেতে পারে তাকে ভারতবর্ষের কোনো কোনো শাসক আমন্ত্রণ জানিয়েছিল এদের পরাজিত করবার জন্য। তো এই 1526 সালে দিল্লির কাছাকাছি পানিপথে একটি যুদ্ধ হয়। সেখানে যেহেতু একাধিক যুদ্ধ হয়েছিল তাই এটিকে প্রথম পানিপথের যুদ্ধ বলা হয় 1526 সালে। যদিও বাবরের সৈন্য সংখ্যা কম ছিল, কিন্তু তারা আধুনিক রণসজ্জায় সজ্জিত থাকায় ইব্রাহিম লোদি জয়ী হতে পারেননি, পরাজিত হন। এর ফলেই ভারতবর্ষের ইতিহাসে সুলতানি আমলের সমাপ্তি ঘটে। বাবর শুরু করে নতুন একটি আমল, যেটাকে বলা হয় মুঘল যুগ। এরপরে আমরা দেখে নিই, চলো এই যে সুলতানি শাসন আমরা আলোচনা করলাম তাদের বিভিন্ন কার্যপ্রণালী নিয়ে এবার আমরা আলোচনা করে নিই। দেখো সুলতানি আমলের যে সামরিক নিয়ন্ত্রণ সেটা আমরা দেখব। সমর থেকে সামরিক কথাটি এসেছে, যারা যুদ্ধ বিগ্রহ করে দেশকে রক্ষা করে সেটাই আর কি। যেহেতু একটা সাম্রাজ্য তার সীমানা কখনো বাড়ে কখনো কমে, তাই সামরিক শক্তি শাসকের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এই সময় 1218 থেকে 27 মঙ্গল নেতা চেঙ্গিস খান, তিনি তার নেতৃত্বে মঙ্গলরা একটা
চরম শক্তিতে পরিণত হয়। এরা মধ্য ও পশ্চিম এশিয়ার ঝড়ের গতিতে আক্রমণ করে। ওই এলাকার সমস্ত রাষ্ট্রগুলো সব দুর্বল হয়ে পড়ে। এর ফলে উত্তর পশ্চিম সীমান্ত দিয়ে ভারতে মঙ্গল আক্রমণের একটা সম্ভাবনা দেখা দিল। সেই সময় ইলতুৎমিশ সিংহাসনে বসেছেন। ইলতুৎমিশের সামনেই সেই সমস্যাটা দেখা দিল। ইলতুৎমিশ ভারতবর্ষের পশ্চিম সীমান্তে যে সিন্ধু নদ, তাই সেই পর্যন্ত সীমানা নির্ধারিত হলো। এর ফলে মঙ্গলরা আর এগিয়ে এলো না। ইলতুৎমিশ কৌশলে মঙ্গল আক্রমণ প্রতিহত করতে পারলেন। এরপরে দেখো, গিয়াসউদ্দিন বলবনকেও আমরা পেয়েছি। গিয়াসউদ্দিন বলবন যখন শাসন করছেন তখনও মঙ্গলদের সঙ্গে লড়াই হয়েছে, কিন্তু তার আগেই চেঙ্গিস খাঁ মারা যান। এই যে 1526 চেঙ্গিস খাঁ মারা যাওয়ার ফলে মঙ্গল শক্তি দুর্বল হয়ে গেল। আর সেই সুযোগে সুলতানি শাসকের একটা কেন্দ্রীভূত শাসন ব্যবস্থা সাজিয়ে নিতে পেরেছিল। তো পরবর্তীকালে গিয়াসউদ্দিন বলবনের আমলেও আমরা দেখতে পারি আলাউদ্দিন খলজি, মোহাম্মদ বিন তুগলক, এদের ক্ষেত্রেও মঙ্গল আক্রমণ ঘুরে ফিরে এসেছে। গিয়াসউদ্দিন বলবনের বড় ছেলে যুবরাজ মঙ্গলদের সঙ্গে আক্রমণ করতে গিয়ে মারা যান। সুতরাং এই যে সুলতানি যুগে বারবারই মঙ্গল আক্রমণ হয়েছিল। আমরা বলেছিলাম যে মোহাম্মদ বিন তুগলক কি করেছিলেন, এই মঙ্গল আক্রমণ থেকে ভয় পাওয়া কিন্তু তার একটা উদ্দেশ্য ছিল, দিল্লি থেকে দেবলিতে যাওয়া। এবারে আমরা দেখে নেব প্রশাসনিক নিয়ন্ত্রণ। এই যে দেখো, প্রশাসনিক নিয়ন্ত্রণ সুলতানি আমলের। তার আগে আরেকবার আমি রিপিট করি মঙ্গল আক্রমণের যে বিষয়টা। চেঙ্গিস খানের একটা তথ্য বোধহয় মিস করে গেছি। 1218 থেকে 1227, এটা অ্যাকচুয়ালি হবে 1218 থেকে 27, তার চেঙ্গিস খানের যে কার্যকাল সেটা হবে। এইটা হবে না, কিন্তু এটা অন্য কিছু। তো সেই চেঙ্গিস খান মঙ্গল জাতির দুর্ধর্ষ নেতা ছিলেন। স্বভাবতই তার মৃত্যুর পর একটা শূন্যতা দেখা দিয়েছিল মঙ্গলদের মধ্যে। সেই দুর্বলতা সুযোগেই এদিকে ভারতবর্ষে সুলতানি আমলে সুলতানি শাসকেরা অনেকটাই তাদের শাসনকে কেন্দ্রীভূত করতে পেরেছিলেন। সেই কেন্দ্রীভূত করার ক্ষেত্রে এই যে প্রশাসনিক ব্যাপারটা চলে আসছে। এই প্রশাসনিক নিয়ন্ত্রণে কি করলেন, একটা বড় এলাকা থেকে সুলতানের পক্ষে নিজে শাসন করা সম্ভব নয়। তিনি কি করলেন, মন্ত্রী কর্মচারী নিয়োগ করলেন, তাদের মধ্যে কাজ ভাগ করে দিলেন। কিন্তু সমস্ত কিছুর কেন্দ্রে কে থাকলেন? সুলতান। যদি কখনো কখনো কে আসলে সুলতান হওয়ার যোগ্য তা নিয়ে গোলমাল হতো, তাহলে কি হতো, যে যোগ্যতা দিয়ে বা তার কর্মকৌশল দিয়ে সেইখানটায় পৌঁছতে পারত, সেই দাবিদার হয়ে টিকে থাকতে পারত। এই হচ্ছে ব্যাপারটা। এখন একটা দেশ পরিচালনা করতে গেলে, রাজ্য পরিচালনা করতে গেলে একা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়, পরামর্শদাতা সম্পদ দরকার। আমরা যেমন দেখেছি রাজাকে পরামর্শ দিত পুরোহিত, এখানেও সুলতানকে পরামর্শ দিতেন উলেমা। তবে বেশিরভাগ সময় যে এই সুলতান ওই উলেমাদের কথা শুনে চলতেন, ব্যাপারটা এরকম কিছু নয়। আমরা খুব দ্রুত দেখে নিই। এই দেখো, ভূমি রাজস্ব ও প্রশাসনিক দায়িত্ব। এখন যে জায়গাটা সুলতানরা দখল করছেন সেগুলোকে কিছু প্রদেশে ভাগ করা হতো। সেই প্রদেশটাকে বলা হতো ইক্তা। আর তার যিনি শাসনকর্তা করতেন তাকে বলা হতো ইক্তাদার। এরা দুই রকম ছিল, ছোট এবং বড়। ছোটরা কি করতো, সামরিক দায়িত্ব পালন করত। আর বড় ইক্তাদার যারা, তারা সামরিক দায়িত্বের সঙ্গে সঙ্গে প্রশাসনিক দায়িত্ব পালন করত। এইভাবেই আমরা সুলতানি যুগের বিভিন্ন যে বিষয়গুলো আজকে আলোচনা করলাম, এর পরবর্তী যে আলোচনাটা আছে আমরা পরবর্তী ক্লাসে শেষ করব। আজ এখানে।